দেখো আজকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অনুমোদিত ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের তাপ নামক যে চ্যাপ্টারটি রয়েছে দ্বিতীয় পরীক্ষার জন্য সেই চ্যাপ্টার থেকে সমস্ত 1 নাম্বার এবং 2 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর দিয়ে দিব। কেননা তোমাদের এই চ্যাপ্টার থেকে কিন্তু এমসিকিউ থাকে দুটো, ভিএসএ থাকে একটা, আর 2 নম্বরের প্রশ্ন থাকে একটা। মোট মিলে এই চ্যাপ্টার থেকে তোমাদের 5 নম্বর থাকে। আর তোমরা যদি এই 5 নম্বর তুলতে চাও তাহলে অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের যে প্রশ্ন উত্তরগুলি শেয়ার করব সেগুলি ভালো করে মুখস্থ করে রাখবে। ওকে, তোমরা তাহলে এবার প্রশ্ন উত্তরগুলি দেখে নাও এবং অবশ্যই খাতায় লিখে নিবে। তোমাদের প্রথম প্রশ্ন, তাপের সংজ্ঞা দাও। উত্তর, তাপ এক প্রকার শক্তি যা কোনো বস্তু গ্রহণ করলে উত্তপ্ত হয় এবং বর্জন করলে শীতল হয়। 2 নম্বর প্রশ্ন, বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ বস্তুর ভর উপাদান ছাড়াও আর কিসের উপর নির্ভর করে? উত্তর, বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ বস্তুর ভর উপাদান ছাড়াও বস্তুর উষ্ণতা পরিবর্তনের উপর নির্ভর করে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ক্যালোরি কাকে বলে? উত্তর, তাপ পরিমাপের একক হলো ক্যালোরি। 4 নম্বর প্রশ্ন, 1 ক্যালোরির সংজ্ঞা দাও। উত্তর, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে 1 ক্যালোরি বলা হয়। নেক্সট 5 নম্বর প্রশ্ন, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 60 গ্রাম জলের মধ্যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 120 গ্রাম ভরের একটি বস্তুকে ফেলা হলে কিছুক্ষণ পর জল ও বস্তুর উষ্ণতার কি কোনো পরিবর্তন হবে? উত্তর কিন্তু অবশ্যই হ্যাঁ, জল ও বস্তু উভয়ের উষ্ণতার পরিবর্তন হবে এবং কিছুক্ষণ পরে উভয়েই উষ্ণতার সমান হয়ে যাবে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, আপেক্ষিক তাপের সংজ্ঞা দাও। উত্তর, কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। এবার নেক্সট প্রশ্ন, গৃহীত বা বর্জিত তাপের রাশিমালাটি লেখো। উত্তর, গৃহীত বা বর্জিত তাপ সমান সমান বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতার পরিবর্তন। আমাদের নেক্সট প্রশ্ন, অবস্থার পরিবর্তন কাকে বলে? উত্তর, তাপ প্রয়োগের বা নিষ্কাশনের ফলে পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হওয়াকে অবস্থার পরিবর্তন বলে। তার পরের প্রশ্ন, কঠিনীভবন বলতে কী বোঝো? উত্তর, কোনো তরল যখন তাপ বর্জন করে কঠিনে পরিণত হয় সেই ঘটনাকে কঠিনীভবন বলে। মানে কঠিনীভবন ব্যাপারটা কি? কোনো একটি তরল তাপ বর্জন করে কঠিনে পরিণত হবে, এটাই হচ্ছে আমাদের কঠিনীভবন। এবার নেক্সট প্রশ্ন, বরফ ও খাদ্য লবণের মধ্যে কোনটির গলনাঙ্ক বেশি? উত্তর, খাদ্য লবণ। এবার নেক্সট প্রশ্ন, দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এরূপ দুটি পদার্থের নাম লেখো যাদের গলনাঙ্ক ও হিমাঙ্কের মান সমান নয়। উত্তর, দৈনন্দিন জীবনে ব্যবহৃত দুটি পদার্থ হলো কাঁচ ও মোম, যাদের গলনাঙ্ক ও হিমাঙ্কের মান সমান নয়। তারপরের প্রশ্ন, জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে না কমে? উত্তর, আয়তনে বাড়ে। নেক্সট প্রশ্ন, তরল মোম কঠিন মোমে পরিণত হলে আয়তনে বাড়ে না কমে? উত্তর কিন্তু আয়তনে কমে। এবার তারপরের প্রশ্ন, পদার্থের গলনাঙ্ক নির্ধারণ করার সময় চাপের উল্লেখ করতে হয় কেন? উত্তর কি দেখো, চাপের বৃদ্ধি বা হ্রাস ঘটালে কঠিন পদার্থের গলনাঙ্কের পরিবর্তন ঘটে, তাই পদার্থের গলনাঙ্ক নির্ধারণ করার সময় চাপ কত ছিল তা উল্লেখ করা প্রয়োজন। এবার নেক্সট প্রশ্ন, চাপ বাড়ালে বরফের গলনাঙ্কের কিরূপ পরিবর্তন হয়? উত্তর কি, চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায়। এক বায়ুমণ্ডলীয় চাপের সমান পরিমাণ চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক প্রায় 0.0007 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যায়। এবার তারপরের প্রশ্ন, চাপ বাড়ালে গলনাঙ্ক বৃদ্ধি পায় এমন একটি কঠিন পদার্থের নাম লেখো। উত্তর কিন্তু মোম। এবার নেক্সট প্রশ্ন, হিমমিশ্রের একটি ব্যবহার লেখো। উত্তর কি, মাছ সংরক্ষণে হিমমিশ্র ব্যবহার করা হয়। এবার নেক্সট প্রশ্নটি দেখে নাও, ফিউজ তারের প্রধান বৈশিষ্ট্য কী? উত্তর, ফিউজ তারের প্রধান বৈশিষ্ট্য হলো এটি উচ্চ রোধ ও কম গলনাঙ্ক বিশিষ্ট হয়। এবার নেক্সট প্রশ্ন, বরফের গলনের লীন তাপ কত? উত্তর, 80 ক্যালোরি পার গ্রাম। এই যে CAL লেখা আছে এটা কিন্তু ক্যালোরি। তারপরে বাষ্পায়ন কাকে বলে? উত্তর, যে কোনো উষ্ণতায় কোনো তরল পদার্থের উপরিতল থেকে তরলের ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়াকে বলা হয় বাষ্পায়ন। তারপরে
বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত? উত্তর 100 ডিগ্রি সেন্টিগ্রেড। C4 কিন্তু সেন্টিগ্রেড। এবার নেক্সট প্রশ্ন, প্রমাণ চাপে ফারেনহাইট স্কেলে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত? উত্তর 212 ডিগ্রি ফারেনহাইট। F ফর ফারেনহাইট। এবার নেক্সট প্রশ্ন, তরলের চাপ পরিবর্তন করলে তরলের স্ফুটনাঙ্কের কি পরিবর্তন ঘটে? উত্তর, তরলের চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে এবং চাপ কমালে স্ফুটনাঙ্ক কী হবে? কমবে, অর্থাৎ কমে। তারপর এমন একটি যন্ত্রের উদাহরণ দাও যেখানে চাপ বাড়িয়ে তরলের স্ফুটনাঙ্ক বাড়ানো হয়। উত্তর কিন্তু প্রেসার কুকার। তারপরের প্রশ্ন, স্ফুটনের লীন তাপ কাকে বলে? উত্তর, উষ্ণতা স্থির রেখে স্ফুটনাঙ্কে কোনো তরলের একক ভরকে বাষ্পীভূত করার জন্য যে তাপের প্রয়োজন সেই তাপকে ওই তরলের স্ফুটনের লীন তাপ বলে। তারপরের প্রশ্ন দেখে নাও, ঘনীভবন কাকে বলে? উত্তর, কোনো পদার্থের বাষ্প অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে ঘনীভবন বলে। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে ঘনীভবন ব্যাপারটা কি? কোনো পদার্থের বাষ্প অবস্থা থেকে, অর্থাৎ বাষ্প থেকে কিসে পরিণত হবে? তরল অবস্থায় পরিণত হবে, এবং এই যে ঘটনাটা এটাকে বলা হচ্ছে ঘনীভবন। এবার নেক্সট প্রশ্ন, কঠিন পদার্থের মধ্য দিয়ে কোন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয়? উত্তর, পরিবহন পদ্ধতি। তারপরে একটি তাপের সুপরিবাহী অধাতুর নাম লেখো। উত্তর হচ্ছে গ্রাফাইট। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, শর্ট প্রশ্নের মধ্যে আসে। একটি তাপের সুপরিবাহী কিন্তু অধাতুর নাম, মানে ধাতু নয়। উত্তর হলো আমাদের গ্রাফাইট। এবার নেক্সট প্রশ্ন, প্রবাহীর মধ্য দিয়ে প্রধানত কোন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয়? উত্তর, পরিচলন পদ্ধতি। তারপরে পরিচলন পদ্ধতিতে কোন কোন মাধ্যমে তাপ সঞ্চালিত হয়? উত্তর, পরিচলন পদ্ধতিতে তরল ও গ্যাসীয় মাধ্যমে তাপ সঞ্চালিত হয়। নেক্সট, কোন পদ্ধতিতে সবচেয়ে দ্রুত তাপ সঞ্চালিত হয়? উত্তর, বিকিরণ পদ্ধতি। তারপরে সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে? উত্তর, বিকিরণ পদ্ধতি। নেক্সট প্রশ্ন দেখো, শীতকালে আগুনের পাশে বসলে আমাদের আরাম লাগে কেন? উত্তর, শীতকালে আগুনের পাশে বসলে বিকিরণ প্রক্রিয়ায় তাপ চারপাশে ছড়িয়ে পড়ে, ফলে আমাদের আরাম লাগে। এবার নেক্সট, কোন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না? উত্তর, বিকিরণ পদ্ধতি। ব্যাস, এই শর্ট প্রশ্নের মধ্যে তোমরা জাস্ট এই প্রশ্নগুলি ভালো করে মুখস্থ করে রাখবে, তাহলেই হবে। এবার আমরা দেখে নেব 2 নম্বরের প্রশ্নগুলি। তোমাদের প্রথম প্রশ্ন, বস্তুর উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা। উত্তর, বস্তুর উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ নির্ভর করে বস্তুর ভর, বস্তুর উপাদান ও বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাপের উপর। ওকে, নেক্সট এই প্রশ্নটা পড়ে রাখবে। সেক দেওয়ার বোতলে তরল হিসেবে জল ব্যবহার করা হয় কেন? উত্তর, জল সহজলভ্য। এছাড়া অন্যান্য তরল পদার্থের তুলনায় জলের আপেক্ষিক তাপ খুব বেশি হওয়ায় জল গরম হতে যেমন সময় নেয়, ঠিক তেমনি পরিবেশে তাপ বর্জন করে ঠান্ডা হতেও বেশি সময় নেয়। অর্থাৎ অন্যান্য তরলের তুলনায় সমপরিমাণ জল অনেক বেশি পরিমাণ তাপ অনেকক্ষণ ধরে রাখতে পারে, তাই সেক দেওয়ার বোতলে তরল হিসেবে জল ব্যবহার করা হয়। বোঝা গেল? এবার নেক্সট প্রশ্ন দেখে নাও। এবার তারপরে তোমরা এই প্রশ্নটি অবশ্যই ভালো করে পড়ে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পদার্থের গলনাঙ্ক ও হিমাঙ্ক কাকে বলে? দেখো, এখানে কিন্তু দুটো প্রশ্ন একসাথে দেওয়া রয়েছে। পদার্থের একটা গলনাঙ্ক আর একটা হলো হিমাঙ্ক, দুটোই ভালো করে পড়ে রাখবে। কোনো নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয়, সেই উষ্ণতাকে ওই চাপে ওই পদার্থের গলনাঙ্ক বলে। যেমন উদাহরণ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কে অর্থাৎ কেলভিন, মনে রাখবে। তারপরে হিমাঙ্ক কি দেখে নাও, কোনো নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় কোনো তরল পদার্থ জমে কঠিনে পরিণত হয়। কি বলা হলো এখানে? কোনো নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় কোনো তরল পদার্থ জমে কঠিনে পরিণত হবে। বোঝা গেল? মানে তরল থেকে কঠিনে পরিণত হবে, সেই উষ্ণতাকে ওই চাপে ওই পদার্থের হিমাঙ্ক বলে। যেমন উদাহরণ কি, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ জলের হিমাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কে অর্থাৎ কেলভিন। এবার তারপরে ভেরি ইম্পর্টেন্ট যে প্রশ্নটি, গলন ও কঠিন ভবনের মধ্যে পার্থক্য লেখো। উত্তর, গলনের মধ্যে কি দেওয়া রয়েছে দেখো, গলনের ফলে পদার্থ কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয়। আর কঠিন ভবনে কি? কঠিন ভবনের ফলে পদার্থ তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিবর্তিত হয়।
2 নম্বরটা দেখে নাও কি বলেছে, গলনের সময় কঠিন বস্তু পরিবেশ থেকে তাপ গ্রহণ করে। যেহেতু গলন হবে তাপ তো গ্রহণ করতে হবে এক্ষেত্রে। আর কঠিনীভবনটা কি, কঠিনীভবনের সময় তরল পদার্থ পরিবেশে তাপ বর্জন করে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু, গলন ও কঠিনীভবনের মধ্যে পার্থক্য ভালো করে রাখবে। এবার নেক্সট প্রশ্ন, জল বরফে পরিণত হলে ও বরফ গলে জলে পরিণত হলে আয়তনের কিরূপ পরিবর্তন ঘটে? উত্তর দেখে নাও, জল জল জমে বরফে পরিণত হলে আয়তনে বাড়ে, অন্যদিকে বরফ গলে জলে পরিণত হলে আয়তনে কমে। এবার তারপরে যে প্রশ্নটি তোমরা পড়বে সেই প্রশ্নটি হলো এটি। এই প্রশ্নটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, একটু ভালো করে পড়ে রাখবে। জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে, এই ঘটনার সুবিধা উল্লেখ করো, অথবা এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, শীত প্রধান দেশে জলাশয়গুলির উপরিতলে বরফ জমে গেলেও জলচর প্রাণীরা বেঁচে থাকে কিভাবে? দেখো উত্তরটি দেখে নাও, জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে, তাই বরফের ঘনত্ব জলের তুলনায় কম। শীতপ্রধান দেশে তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে গেলে জলাশয়গুলির ওপরের দিকের জল জমে বরফ হয়ে ভাসতে থাকে। বরফ ও জল উভয়ই তাপের কুপরিবাহী হওয়ায় নিচে থাকা জল জমে কঠিন বরফে পরিণত হতে পারে না। বুঝা গেল? তাই জলাশয়গুলির ওপরে বরফের আস্তরণ থাকলেও নিচে জল থাকে, ফলে জলচর প্রাণীরা প্রচণ্ড শীতেও বেঁচে থাকতে পারে। বোঝা গেল? খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। এবার নেক্সট প্রশ্ন, পাহাড়ে পাথরে ফাটলের সৃষ্টি হয় কেন? উত্তর কি দেখে নাও, পাহাড়ের পাথরের সরু খাঁজে বৃষ্টির জল জমে, শীতে ওই জল জমে বরফে পরিণত হয়, বরফে পরিণত হলে জলের আয়তন বেড়ে যায়, ফলে প্রচণ্ড চাপের উদ্ভব হয়, যা পাহাড়ের পাথরে ফাটলের সৃষ্টি করে। বোঝা গেল? এরপরে নেক্সট তোমরা যে প্রশ্নটি পড়বে সেটি হলো এটি, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা তোমরা পরীক্ষায় কমন ধরে নিতে পারো, ভালো করে পড়বে। বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু। এরপরে তোমরা নেক্সট যে প্রশ্নটি পড়বে সেটি হলো এটি, হাতে স্পিরিট বা ইথার ঢাললে খুব ঠান্ডা বোধ হয় কেন? উত্তর কি দেখে নাও, হাতে বা গায়ে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা বোধ হয়। স্পিরিট ও ইথার উভয়ই ঊর্ধ্ববাহী তরল বলে দ্রুত বাষ্পে পরিণত হয়। স্পিরিট ও ইথারের এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিনতাপ হাত বা গা থেকেই গ্রহণ করে, ফলে হাত বা গায়ের স্পিরিট বা ইথার লাগা অংশটুকু ঠান্ডা হয়ে যায়। বোঝা গেল? এরপরে নেক্সট তোমরা এই প্রশ্নটি পড়ে রাখবে, জ্বর হলে কপালে জলের পট্টি দেওয়া হয় কেন? উত্তর দেখে নাও, জ্বর হলে কপালে জলের পট্টি দেওয়া হয় ভেজা জলপট্টি থেকে জল বাষ্পীভূত হওয়ার সময় কপাল থেকে প্রয়োজনীয় লিনতাপ সংগ্রহ করে, এর ফলে মাথা ঠান্ডা হয় এবং আরাম বোধ হয়। এরপর তোমরা যে প্রশ্নটি পড়বে সেটি হলো, কোনো তরলের স্ফুটনাঙ্ক বলতে কি বোঝো? উত্তর কি, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কোনো তরলের স্ফুটন শুরু হয় ও সমগ্র তরলটি বাষ্পে পরিণত না হওয়া পর্যন্ত ওই তাপমাত্রায় স্থির থাকে, সেই তাপমাত্রাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলে। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও কিন্তু। এবার তারপরের প্রশ্ন, জলের স্ফুটনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে রাখবে। আর সোজাও কিন্তু উত্তরটা, জলের স্ফুটনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলকে একই উষ্ণতার 1 গ্রাম স্টিমে রূপান্তরিত করতে 537 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হয়। এরপরে তোমাদের নেক্সট প্রশ্ন হলো, বাষ্পায়ন ও স্ফুটনের পার্থক্যগুলি লেখো। এখানে পার্থক্য অনেকগুলি রয়েছে, তোমরা এখান থেকে যে কোনো 2টা অথবা 3টা পার্থক্য ভালো করে রাখবে, তাহলেই হয়ে যাবে। দেখো প্রথমে কি বলা রয়েছে, বাষ্পায়ন হওয়ার জন্য কোনো বিশেষ উষ্ণতা অর্জনের প্রয়োজন হয় না। বোঝা গেল? আর স্ফুটন কি, স্ফুটন একটি নির্দিষ্ট উষ্ণতায় হয়, অর্থাৎ বাষ্পায়নে কিন্তু নির্দিষ্ট পরিমাণ যে একটা উষ্ণতার প্রয়োজন এমনটা না। বোঝা গেল? যেটা স্ফুটনের ক্ষেত্রে একটা প্রয়োজন, যেমন জলের স্ফুটনাঙ্ক কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে 2 নম্বরে কি বলা হয়েছে, তরলের ওপরে চাপের ওপর বাষ্পায়নের হার নির্ভর করে, চাপ বৃদ্ধিতে বাষ্পায়নের হার কমে। এবার তারপরে স্ফুটন কি বলা হয়েছে, দেখো তরলের ওপরে চাপের ওপর এর স্ফুটনাঙ্ক নির্ভর করে, চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়।
তারপরে 3 নাম্বার কি বলা হয়েছে, তরলের উপরিতলের ক্ষেত্রফলের উপর বাষ্পায়নের হার নির্ভর করে। আর এই ক্ষেত্রে স্ফুটনের ক্ষেত্রে 3 নাম্বার কি, তরলের উপরিতলের ক্ষেত্রফলের সঙ্গে স্ফুটনের সম্পর্ক নেই। 4 নাম্বার, বাষ্পায়ন তরলের উপরিতল থেকেই হয়, স্ফুটন তরলের সমস্ত অংশ থেকে হয়। 5 নাম্বার, বাষ্পায়ন খুব ধীরে ধীরে হয়, স্ফুটন খুব দ্রুত সংঘটিত হয়। বোঝা গেল? এখানে মোট 5টা পার্থক্য দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে যে কোনো 2টা অথবা 3টা করে রাখবে অবশ্যই, তাহলেই হয়ে যাবে। তারপরে এই প্রশ্নটিও তোমরা কিন্তু খুব ভালো করে রাখবে, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাপ সঞ্চালন কাকে বলে? কি কি পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়? উত্তর কি, বেশি উষ্ণ অঞ্চল থেকে অপেক্ষাকৃত কম উষ্ণ অঞ্চলে তাপ প্রবাহিত হওয়ার ঘটনাকে তাপ সঞ্চালন বলে। তাপ 3টি পদ্ধতিতে সঞ্চালিত হতে পারে, যথা পরিবহন, পরিচলন ও বিকিরণ। ওকে, এই ছিল তোমাদের 2 নম্বরের প্রশ্ন। তোমরা এই প্রশ্ন উত্তরগুলি ভালো করে রাখবে, তাহলে কিন্তু এই 2 নম্বরের প্রশ্ন তোমরা খুব সহজেই পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট এরকমই আরও অন্য কোনো ভিডিওতে।